বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার পরই সুজানার খেয়াল হলো ছাতাটা সে সাথে করে নেয়নি। রিকশা থেকে নেমে বান্ধবী মেহুলের বাড়ির পথে পা রাখতেই না রাখতেই অন্তরিক্ষে ফাটলের অজরে বর্ষণ নেমেছে ধরণীতে। রাস্তার থই থই করছে পানি। ফাঁকা রাস্তা, মাঝে মাঝে দু একটা গাড়ি যাচ্ছে আসছে। তার মধ্যে ব্যাগটা বুকের সাথে চেপে ছুটছে সুজানা। সে ভিজে গেল, ব্যাগটাকে ভিজতে দেওয়া যাবে না। তড়িতে দৌড়ানো কারণে পায়ে পড়া দু ফিতের জুতোটাও তখন ছলাৎ ছলাৎ আওয়াজ তুলতে ব্যস্ত। গায়ে সালোয়ার কামিজ ওড়না প্রায় ভিজে জবজবে হয়ে উঠেছে। ঠিক তখনই বৃষ্টির সুরের সাথে পুরুষালিত কণ্ঠ স্বর ভেসে এলো, এক্সকিউজ মি। সুজানা কৌতূহল নিয়ে কপাল আর চোখ মুখ কুঁচকে পিছনে ফিরতে দেখল সাদা কালো চেক শার্ট পরিহিত একটা ছেলে ছুটে এসে মাথার উপর ছাতা ধরল। হাঁপাতে হাঁপাতে ইশারা করল ছাতাটা ধরার জন্য। যা বলা হলো সুজানা তাই করল। ছাতাটা ধরে আগ্রহ নিয়ে চেয়ে রইল হাঁটুতে হাত রেখে হাঁপাতে থাকা ছেলেটার দিকে। কয়েক সেকেন্ড পার হতেই ছেলেটা নিজেকে স্বাভাবিক করে সুজানার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। এতে সুজানার জড়তার সংকোচে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়ে দূরত্ব দাঁড়িয়ে ছাতাটা থেকে গড়িয়ে পড়া পানিতে তার পিঠ ভিজে যাচ্ছে। ছেলেটা ছাতাটা নিয়ে নিল, গলায় অভিযোগ মিশিয়ে বলল, আপনাকে আমি অনেকক্ষণ ধরে ডাকছিলাম, আপনি ফিরছিলেন না কেন? বলেই ছেলেটা ছাতাটা সুজনার মাথার ওপর রাখল। সুজনা ব্যাগটা আরও জোরে চেপে ধরে কিছু বলবে তখনই ছেলেটা জিজ্ঞেস করলো, এই জায়গাটার নামটা বলতে পারবেন? আমি ভুলে গেছি, ড্রাইভারকে বলতে পারছি না। মেরিন রোড, রসুনবাড়ি। এই রাস্তাটা পার হলে মেন রাস্তা। আমি কি এখন যেতে পারি? ছেলেটা কেমন চুপসানো চোখে তাকালো, জিরিয়ে শ্বাস ফেলে বলল, ভিজে ভিজে যাবেন? সুজনার ছাতা আশ্রয় থেকে বেরিয়ে বলল, আমি ইতিমধ্যে ভিজে গিয়েছি। সুজনা দৌড়াতে দৌড়াতে কিছু দূর যেতে না যেতেই সেই কণ্ঠস্বরটি আবারও বেজে উঠল, আপনার নামটা? সুজানা। দরজা খুলেই সুজানাকে ভেজা জবজবে দেখে ঈগল পাখির গালের মতো করে হাঁ করে তাকালো মেহুল। বলল, এ কি রে, তোকে ভিজে ভিজে তো আসতে বলিনি, কি আজীব। সুজনা ঘরের ভিতর প্রবেশ করে বলল, রিকশা থেকে নামার পরই বৃষ্টি শুরু হলো, ছাতা নিয়ে বেরোয়নি আমি। কি একটা অবস্থা, কেন এত জরুরি তলব, তাড়াতাড়ি বল। মেহুল তার ব্যাগ কিনে নিয়ে বলল, আগে চল, চেঞ্জ করবি, তারপর বাকি কথা। ঘরে নিয়ে গিয়ে সুজনাকে শাড়ি ধরিয়ে দিয়ে মেহুল সুজনার শাড়ি দেখে কৌতূহলী গলায় বলল, 3 পিস দে। শাড়ি কেন পরব? আগে পর, তারপর সবটা বলছি। সুজনা বীরত্বসূচক শব্দ করে ওয়াশরুমে চলে গেল। শাড়িটা কোনো মতে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বলল, এই শাড়িটা পরিয়ে দে, আর বল কি মতলব করছিস, আন্টি আঙ্কেল কোথায়? মেহুল হেসে শাড়ি কুচি ধরতে ধরতে বলল, চলে আসবে, কিছু জিনিসপত্র কিনতে মার্কেটে গেছে। তোকে কাল বললাম না ওই ছেলেটার সাথে কথাবার্তা চলছে? সো আজকে দেখা করার দিন। ছেলেটার সাথে কথা হয়েছে, দেখা করতে আসবে বলছে। কিন্তু আমার গলায় ছুরি ধরলেও আমি এখন বিয়ে করতে পারবো না, সেটা তুই জানিস। এই বৃষ্টিতে আজ দেখা করবে? আজ বিকেলে? ও, তো আমাকে কেন ডাকলি? এখানে তো খেলা, দেখা আমি করব না, দেখা করবি তুই। সুজানা এক ঝাটকায় মেহুলকে ঠেলে দিল। এলোমেলো কুচি কোমরে গে উচ্চ রবে বলল, আমি মাথা খারাপ? তুই আমাকে এজন্য কাল থেকে বাড়িতে টিকতে দিচ্ছিস না? আহারে, বোঝার চেষ্টা কর যেন। আমিও যাব, কিন্তু আমি তোর বান্ধবী হয়ে, তুই হবি মেহুল। ওকে? মানে আমি চালাকি করে কিছু বলতে পারবো না, সব তুই বলবি। মানে বলবি যে আমার অন্য কোথাও সম্পর্ক আছে, তাই আমি এই বিয়ে করতে পারবো না। সুজনার চেহারায় নিমিষে বিরক্ত ফুটিয়ে বলল, সেটা তুই নিজে বলতে পারবি না? আজীব। বিকেলে আমার নতুন টিউশনি, প্রথম দিন মিস করা যাবে না।
কয়টা? আর কোথায় নিয়েছি? 3টায়। সেগুন বাগিচা চিনিস? সেগুন বাগিচার দক্ষিণ পাশে 10 মিনিটের পথ, নবকুটিরে। ছোট বাচ্চাকে পড়াতে হবে। ও আল্লাহ, সেগুন বাগিচা? সামনেই তো দেখা করার কথা। আমাদের কাজ শেষ হলে তুই টিউশনিতে চলে যাবি। ভালো না? আমি লোকটাকে বলবো 2:30টার সময় দেখা করতে। কি বলিস, ভালো হবে না? সুজানাকে চুপ থাকতে দেখে মেহুল গাল দুটো টেনে ধরে বলল, আচ্ছা, তোকে কি এখন আদর করতে হবে? রাজি হয়ে যা না, প্লিজ প্লিজ। এবারের মতো আর বলবো না। সুজনা সন্নিগ্ধ গলায় বলল, তুই কি সাইফ ভাইকে? মেহুল কথা ঘুরিয়ে বলল, বিশ্বাস কর, আমি পারলে তোকে এসবে জড়াতাম না। আমি জানি তুই তোর ফ্যামিলি নিয়ে খুব টেন্স থাকিস, কিন্তু কি করব বল, আমার কিছু করার নেই। তোকে ছবিতে দেখায়নি? পরিবারের লোকজন দেখেছে, ছেলে দেখেনি। তোর কি মনে হয় ছেলেটাকে ওর পরিবার তোর ছবি দেখায়নি? আমি কি জানি, ছেলেটা নিজেই তো জানতে চাইছিল। আমি আপনাকে চিনব কী করে? তার মানে দেখেনি। আর আমি বলছি আমি নীল শাড়ি পরে যাব, মানে তুই নীল শাড়ি পরে যাবি? তুই আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছিস মেহুল, আমার সোনা বান্ধবী। এবারের মতো বাঁচা। আজীবন ঋণী থাকবো জানো। না করিস না, না আর। সুজনা ঝামটি মেরে বল, সর, ঢং ছাড়। আমার মাথা ঘুরছে টেনশনে। আমি যদি ধরা পড়ে যাই? মানে ফোনে কথা বলবি তুই আর আমি গেলাম সামনে, গলার স্বর ভিন্ন দেখাবে না? ধুর, এত কিছু বুঝবে না। আর বেশি কথা বলার কি দরকার? বলবি আমার অন্য কোথায় সম্পর্ক আছে, আমি তাকে বিয়ে করব। আপনাকে বিয়ে করতে পারবো না। আমার মা বাবাকে না বলে দিবেন, বলবেন আপনি আমাকে বিয়ে করতে চান না। এইটুকু রিকোয়েস্ট করে বলবি। আর কি, কথা বলে যা মনে হলো ভদ্রলোকের সাদা সিধা, বুঝছিস? বিলেত পাশ করা ছেলে সাদা সিধা, তা তো মনে হলো। দেখ, তুই এত চাপ নিস না। সুজনার চিন্তায় পড়ে গেল। ঘণ্টাখানেক পর রাহেলা বেগম আর মুফতি সাহেব বাড়িতে এসে মেহুলকে দেখে খুশি হলেন। রাহেলা বেগম রান্নাঘর থেকে চিক্কুর পেড়ে বলল, সিজু, এখন আর বেরোস না, খেয়ে দিয়ে যাবি দুপুরে। মেহুল উত্তর দিল, ও যাবে না মা। ডুপ্লেক্স বাড়িতে বারান্দায় দাঁড়িয়ে ঝড়ের প্রকোপে শান্ত স্নিগ্ধ কোমল প্রকৃতি বুকে মাঝে মাঝে কেঁপে উঠে ঝরে পড়ে জল ফোটা ব্যাপারটা অনুভব করছিল আভিক। কান্না শেষে মানুষ যখন ফুপিয়ে ফুপিয়ে ওঠে, ক্রমাগত বর্ষণের শেষে প্রকৃতি এমন কেঁপে কেঁপে ওঠে। ব্যাপারটা ভীষণ সুন্দর এবং উপলব্ধি। সবার চোখে এই ছোট ছোট বিষয়গুলো ধরা দেয় না। ছোট পাখি হঠাৎ বাউকুল গাছের ডালে এসে বসল। পালকের ভিতর ঠোঁট ঢুকিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ডাল ঝাড়ছে। পালকগুলো ইতিমধ্যেই খাড়া হয়ে দাঁড়িয়েছে। তা দেখে একটুখানি হাসল সে। পিছন থেকে সালমা বেগমের হাঁক ডাকে ঘাড় ঘুরালো। হ্যাঁ রে অভি, তোর কোনো কিছুতেই তাড়া নেই কেন? মেয়েটা তোর জন্য দাঁড়িয়ে থাকবে না? পুরুষ মানুষের সবসময় সব কিছুতে তাড়া থাকতে হয়। বেরোচ্ছিস? সালমা বেগম ছেলের কপাল টেনে এনে চুমু খেলো। বলো, ফি আমানি আল্লাহ, মেয়েটা তোর পছন্দ হবে দেখিস। আমার কথা মিলিয়ে নিস। বাতাসে হিমশীতল আবেশার ভেজা সোদা মাটি মিশলে গন্ধ। সারি সারি সেগুন গাছ আর নানান জাতের গাছের শেষে বিশাল একটি দিঘি। লোকের মুখে সেটাকে লাল দিঘি বলে। এত বড় দিঘিটাতে দক্ষ হাতে বানানো কয়েকটা ছোট নৌকা চলে। সুজনার মায়ের মুখে শুনেছি এই দিঘিতে নাকি মাঝরাত্রি একটা সোনার নৌকা চলে রূপোর বৈঠার সাহায্যে। কারো সারা শব্দ পেলে আবার টুপ করে ডুব দেয় সেই নৌকা। আমাবস্যা রাতে বেশিরভাগ সেটি দেখা যায়। কি ভয়ানক! ভাবতে ভাবতেই দিঘির কিছুটা দূরে ফাঁকা জায়গায় বড় গাছটির তলায় গিয়ে সে দাঁড়ালো। বসার কয়েকটা জায়গা আছে সেখানে, যেখানে ইতিমধ্যে পানি আর ভেজা পাতা পড়ে লেপ্টে আছে। বসা যাবে না। আশেপাশে মানুষের আনাগোনা বেশ বড় চলেছে। মেহুলের ফোনটা তার হাতে। লোকটা যদি না চিনে ফোন করে থাকে। সুজানার গলার স্বরের সাথে মেহুলের গলা না মিলে যদি সন্দেহ হয়,
মেহুলটাও বাকিদেরকে ডাকতে গিয়ে কোথাও চলে গেল। হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে আসছে সুজনার। হিমশীতল বাতাসের গায়ে লাগতে অসম্ভব ঠান্ডা লাগছে তার। নাকে ঠান্ডা বাতাস ফুরফুর করে ঢুকে পড়েছে। অপেক্ষার অবসান ঘটল তখন, যখন পিছন থেকে কে একজন গলার কাছে এক হাত নিয়ে দম দিল সুজনা। আপনি মেহুল? আমি অভিক ফারদিন। কেমন চেনা চেনা ঠেকল সুজনার কাছে। মেয়েটাকে সামনে না ফিরতেও দেখে অভিক ভুরু কুঁচকে চেয়ে রইল। কিছু দূর বটগাছের আড়ালে দাঁড়িয়ে সুজনার সব বন্ধুরা ইশারা করলো সামনে ফিরতে। অভিক কিছু বলার আগেই সুজনা ঘাড় ঘোরালো, সাথে সাথে অত্যাধিক বিস্ময়ে দুটো ঠোঁট মধ্যখানে নিজের অজান্তেই দূরত্ব এলো। অভিকের চোখে তখন দুরন্ত কৌতূহল। চমৎকার হেসে বলল, আপনি সুজনা? মেহুল নন। ভয়ে গলা শুকিয়ে এলো সুজনার। স্তব্ধ, তটস্থ, ভয়াতুর চোখে অভিকের দিকে এক পলক তাকিয়ে আবারও চোখ নিচে নামিয়ে রাখল সুজনা। অতিরিক্ত ভয়ভীতির কারণে ইতিমধ্যে ঘাম দিয়েছে কপালে। অভিকের সূক্ষ্ম দৃষ্টি তখন সুজনার দিকে উত্তরের অপেক্ষা নিজেকে প্রস্তুত করে সুজনার স্বাভাবিক গলায় বলার চেষ্টা করে বলল, মেহুল? কে মেহুল? আমি তো এই নামে কাউকে চিনি না। অভিকের তীর্যক অবলোকন তখনও তার দিকে, যেন কিছু একটা ভালো করে ঠাহর করতে পারছে সে। না, এই জায়গায় মেহুল নামে কারো থাকার কথা ছিল, নীল শাড়ি পরে, ঠিক এরকম যেমনটা আপনি পরে আছেন। সুজনা ঘুরে দাঁড়িয়ে বলল, আমি এখানে অন্য কাজে এসেছি। আপনার মেহুল বোধহয় অন্য কেউ। আমি আসি। হ্যাঁ বলি শাড়ির আঁচল টেনে কপাল ছুঁয়ে ঘাম মুছল সে। বুকের ভিতরটা ধুকপুক করছে। কেন জানি মনে হচ্ছে ভীষণ সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটা। এখনই ডাকবে, থামলে বলবে সে বাজেভাবে ধরা পড়বে। কিয়ৎক্ষণ পর হতে হাতের পার্সের ভিতরে বেজে উঠল ফোন। মেহুলের ফোন ভেবে ফোনটা তুলতেই সুজনা দেখল আভিক ফ্রেন্ড নামে সেভ করা। সাথে সাথে ঘাড় ঘুরালো সে। লোকটা ঠোঁটের কোণায় তখন ক্রুদ্ধ হাসি। হাতে ধরা ফোন ইশারায় সুজনাকে ফোনটা তুলে বলল অভিক। সুজনা ফোনটা রিসিভ করে কানে লাগালো। এই লোকটার নাম কি তবে অভিক ফারদিন? হ্যাঁ, উনি সেটাই তো বললেন কিছু আগে। এত চালাক লোক, আর মেহুল কি না বলল ওই লোক সাদাসিধা। তড়িঘড়ি ঘাম দিল তার সারা মুখে। এমন পরিস্থিতিতে সে কবু পড়েনি। অভিকের অন্তর্দৃষ্টি থেকে রক্ষা পেতে সে পিছু করে দাঁড়ালো। ফোন ধরা হাতটা কাঁপছে ঠিক তখনই ফোনের ভিতর থেকে বাতাসে হিস হিস শব্দর সাথে ভেসে আসে, আপনি ধরা পড়ে গেছেন সুজনা। আমি বুঝে গেছি আপনি আমার জন্য এখানে এসেছেন। এখন বলুন, আমি আপনার কাছে যাব নাকি আপনি নিজে এখানে আসবেন? সুজনা ধরা পড়ার অপরাধীর মতো অসহায় হয়ে ফিরে তাকালো। তার বুকের মধ্যে এখনও ঢিপ ঢিপ করছে। এই মুহূর্তে তার ঠিক কী করা উচিত সে বুঝে উঠতে পারছে না। কি করবে এখন সে? অভিক নিজেই এগিয়ে এলো। সুজনা অন্যদিকে চোখ ফিরিয়ে নিজে তটস্থ হয়ে দাঁড়িয়ে রইল। ভিতরকার উদ্যোগ তখন হু হু করে বেরিয়ে চলছে। এত লুকোচুরি কেন সুজনা? আমাকে সত্যিটা বলতে পারেন? সুজনা মুখ খোলার আগেই অভিক তর্জনী দেখালো তার মাথায় সিঁথির দিকে। সুজনা সে ইশারা মাথায় হাত দিয়ে কিছু একটা টের পেয়ে ভয়ে হাত নামিয়ে নিল। চোখে মুখে ত্রাস। কি ওটা? অভিক হাত বাড়িয়ে কোনো স্পর্শ ছাড়াই বস্তুটি নিয়ে সুজনার সামনে ধরল। ইশারা আকাশমণি গাছটা দেখিয়ে দিয়ে বুঝালো এটা আকাশমণি গাছের ফুল। সুজনা স্বস্তি পেল। দম ফেলে কিছু বলার আগে অভিক বলল, মেহুলের ফোন আপনার কাছে? তার মানে আপনাকে মেহুল পাঠিয়েছে। সুজনা সাহস সঞ্চয় করে বলো, আপনি বুঝছেন কি করে আমি মেহুল নই? অভিক ফোনের স্ক্রিনে সুজনার দিকে ফিরিয়ে বলল,
দেখুন তো এটা মেহুল কিনা। মেহুলের মুখে একটা পাশ দেখা যাচ্ছে, সেটা যে হোয়াটসঅ্যাপে দিয়েছিল। এই লোক তো দুরন্ত চালাক। আপনি আমাকে সত্যটা বলবেন সুজানা? সুজানা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। সত্যি সে বলে দ্রুত প্রস্থান করবে এখান থেকে। তার মান সম্মান সব ধুলোয় মিশে গেল আজ অজানা অপরিচিত একটা ছেলের সামনে। ধীর স্থির গলায় বলা শুরু করলো সে, মেহুলের অন্য জায়গায় সম্পর্ক আছে। ও এই বিয়েতে রাজি না। সে আজ আসতে পারছে না, তাই আমাকে পাঠিয়েছে। আশা করি বুঝিয়েছেন আমি কি বলতে চাইছি। বুঝেছি। সুজনা চোখের পলক তুলে আবার নিচে নামিয়ে নিল। বলো, তাহলে বলেন যে মেহুলকে আপনার অপছন্দ। আপনি এই সম্বন্ধে রাজি না? মেহুলের সাথে অন্য কারো যে সম্বন্ধ, এটা বলবেন না প্লিজ। পুরোটা এক নিঃশ্বাসে বলে হাঁপিয়ে উঠল সুজানা। তারা দেখিয়ে বলল, আশা করি বুঝতে পেরেছেন। বুঝেছি। তাহলে আসি। পা বাড়াতে অভিজ্ঞতার সামনে গিয়ে দাঁড়ালো। সুজানা, সত্য বলার জন্য থ্যাঙ্কস। মেহুলের ব্যাপারটা এখানে শেষ। আপনি যেমনটা বলেছেন আমি তেমনটাই বলবো। বাট আপনার ব্যাপারটা এখানে কিন্তু শুরু। আবারও দেখা হবে সুজানা। বাই। সুজানাকে যেতে হলো না, বরঞ্চ অভিক নিজেই কথাটা বলে হেসে পিছু হাঁটতে হাঁটতে প্রস্থান নিল। সুজানা বোকার মতো দাঁড়িয়ে রইল। কান ধরে কয়েকবার ওঠবোস করল মেহুল। শান্তা গুনতে গুনতে বলল, দোষ হয় নাই জানো, দেখ ওই চোরামি করে। সুজনা তখন মলিন মুখে বেঞ্চির উপর বসে রয়েছে। কাগজ ছিঁড়ে বেঞ্চি মুছতে মুছতে শান্তা আবার চিল্লিয়ে উঠল, 5 হয়েছে মাত্র, আরও 5। ওই মরছস নাকি জানো? তোরা চুপ করবি? মেহুল আমার সামনে থেকে সর। ভালো লাগছে না আমার। মেহুল অপরাধীর ন্যায় অনুলপ্ত হয়ে সুজনার কাছে এসে হাঁটু মুড়ে বসলো। বলল, সরি রে, তোরা যে আগে থেকেই পরিচিত ছিলি আমি কি জানতাম নাকি? হোয়াটসঅ্যাপে যে ছবি দিয়ে রেখেছি খেয়ালই ছিল না। মেহুল বিস্মিত হয়ে বলল, হোয়াটসঅ্যাপ? কিন্তু ওনার সাথে তো আমার হোয়াটসঅ্যাপে কথা হয়নি। কথা হয়নি তো কি হয়েছে? লোকটা কী রকম চালাক তুই নিজেও জানিস না। কাউকে বোকা ভাবা আগে 10 বার ভেবে নিবি। কয়টা বাজে দেখ, টিউশনিতে যেতে হবে। মাথাটা খারাপ হয়ে গেল। শান্তা তার পাশে ধপাস করে বসে পড়ে বলল, এই তোরে পোলাটা চিনে কেমনে? নাকি তলে তলে কিছু চলে? চুপ থাক, ফালতু কথা বলিস না। কয়টা বাজে দেখতে বলছিস? মেহুল হাতের ঘড়ি দেখে বলল, 3:14 হয়ে গেছে ইতিমধ্যে। আর আমাকে এখন বলছিস তোরা? না, আমাকে বুঝতেই চাস না। আজকে প্রথম দিন, দেরি হলে কি হবে বুঝতে পারছিস? আজকে পুরো দিনটাই খারাপ যাচ্ছে। মেহুল তার পাশে বসে গিয়ে শান্তাকে বলল, তুই আরেকটু জানা। শান্তাকে সরে বসালো। মেহুল আরাম করে বসে সুজনাকে জড়িয়ে ধরল। আমি সরি রে দোস্ত, আর কখনো এমন হবে না। কখনো যে মানুষটা বাড়িতে গিয়ে তুই যেমনটা বলেছিলি তেমনটা বলেই হলো। আমার উপর রেগে থাকিস না প্লিজ। সুজনা দাঁড়িয়ে পড়ল। পার্স নিয়ে বলল, রাগ করিনি, বাড়ি যাও। আমি টিউশনি শেষে বাড়ি ফিরব। শান্তা কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়ে বলল, তুই এত দূরে টিউশন নিলি কেন? টাকা বেশি তাই? তাই বলে এর চাইতেও ভালো পেলে ছেড়ে দিব। তাহলে তো ভালো, সাবধানে যাস। সুজনা যত দূর যেতে মেহুল ডাকলো, জানো? সুজনা ঘাড় ঘুরাতে মেহুল দুহাতে কান ধরল, সরি রে দোস্ত। সুজনা চলতে শুরু করলো। আবারও হাসিটুকু দেখলো না তাদের। রিক্সা থেকে নেমে বাড়িটি গেট দিকে তাকালো সুজনা। নবকুঠিরে লেখা আছে। ভাড়া মিটিয়ে গেটে ঠেলে ভিতরে দুজন, একজন মহিলা আর একজন লুঙ্গি পরা লোকে দেখা মিলল। মহিলাটি এগিয়ে এলো, জানতে চাইল, কে গো তুমি? আমি সুজনা। কোন জানা সেটা জানতে চাইনি বাপু। কেন আইলা এই বাড়িতে? লোকটা এগিয়ে এলো, গলায় একপাশে গামছা ঝুলিয়ে বলল, শর্ত, অপরিচিত মানুষের সাথে সুন্দর করে কথা বলতে পারোস না? তুমি
কাকে চাও মা? আমি অনা আর আদিবকে পড়াতে এসেছি কাকা। ওনারা আছেন? হ আছে। হ আইসা বড় সাহেবের কথা বলতেছ? আসো আসো, আমরা তোমার পথ চাইয়া বসে আছি, আসো। এই জমিলার মা, ওনারে ভিতরে নিয়ে যা। মহিলা মাথা দুলালো। আইসা এই মাইয়া আসো। বাড়ির ভিতরে পা রাখতে না রাখতে ড্রয়িং রুমের সোফায় পশ্চিমমুখী হয়ে বসে থাকা একটা পুরুষের মাথা দেখা গেল। সুজনাকে জমিলার মা নিয়ে গেল অন্যদিকে, তারপর ডাকাডাকি করলো। সে বাড়ি বড় বউ আনিকা এগিয়ে এলো। সুজনা, আপনি এসেছেন? আমি আরও আপনাকে ফোন দিতে যাচ্ছিলাম। আনিকাকে দেখে সুজনা চিনতে ভুল হলো না, ইনি অনা আর আদিবের মা। হ্যাঁ, আমার একটু দেরি হলো, সমস্যা নেই। ওরা মাত্র ঘুম থেকে উঠল। রান্নাঘর থেকে কোনো একটা মহিলা চিৎকার চেঁচামেচি ভেসে আসছে। আনিকা ম্লান হেসে বলল, উনি আমার চাচি শাশুড়ি। মর্জিনা খালাম্মার সাথে চেঁচামেচি করছে, অন্য কিছু না। সুজনা মাথা নাড়ালো। ও ওখানে আবির বাবা আর দাদারা বসে আছে, ওদের সাথে পরে পরিচয় করে দেব। চলুন আপনাকে ওদের রিডিং রুমে নিয়ে যাই। সুজনা মাথা দুলালো। তারা দোতলায় যাওয়া মধ্যপথে পেছন থেকে একটা ছোট বাচ্চা ডাকে থেমে গেল, টিচার টিচার, আসসালামু আলাইকুম। অনামিকা হাসল। ও আবিদ। সুজনা হেসে সালামের উত্তর দিল। বলো, কেমন আছেন আপনি? খুব ভালো টিচার। আপনার বোন কোথায়? পাপা ভালো মেয়ে এখানে টিচারের জন্য বসিয়ে আছি। আনিকা ঠোঁট টিপে হাসল। অনাকে পাপা ভালো মেয়ে বলে। সুজনা হেসে বলল, কেন, আবিদ কি ভালো না? পাপা অনাকে বেশি ভালো মিয়া বলে। বলতে বলতেই চেহারাটা তার মলিন হয়ে এলো। সুজনার গাল টেনে দিয়ে বলে, আচ্ছা, আবিদকেও ভালো ছেলে বলবে। আমার অনার কাছে যাই। আনিকা বলল, আবি টিচারকে রুমে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। ওকে ওকে আম্মু। টিচার কাম্মুই আবি। সুজনা মিষ্টি হেসে মাথা দুলালো। কি শেয়ানা ছেলেরে বাবা, পড়া শেয়ানা হবে কিনা কে জানে। সুজনা আঙুলটা ধরে টেনে টেনে যেতে যেতে একসময় আবিদ থেমে গেল। প্যান্টের মধ্যখানে চেপে ধরে বলল, উফ আবি, শুশু পেয়েছে টিচার, আম্মুর কাছে যাব। আচ্ছা, আমাকে আগে আনার কাছে নিয়ে যাও। আবিদ ইশারায় লিভার কাঠে দরজা দেখিয়ে দিল। বলল, ওখানে পাপা ভালো মেয়ে আছে, টাটা টিচার। আবি এক্ষুনি আসবে বলে এক দৌড় দিল সে। সুজানা হাঁপ ছেড়ে এগিয়ে গেল। 2-3 বার দরজা সিলভার নব ঘোরালো, দরজা খুলল না। আরেকবার ঘোরাতেই দরজা খুলল নাকি ওপাশ থেকে দরজা খুলে দিল সেটাই বোঝা গেল না। তবে দরজা ধরে দাঁড়িয়ে থাকা মানুষটি অভয়টি দেখে 2-3 বার চোখ পিটপিট করল। সুজানার শুকনো ঢোক গেলে 2 পা পিঠ সংকোচনে জড়সড় হয়ে দাঁড়ালো। আজকের দিনটা সত্যি তার খারাপ, নইলে শুধু এই লোকের সামনে পড়ছে কেন সে বারবার? কেমন নির্বাক, অসহায়, অবলা, মনের মধ্যে ভীতু হয়ে দাঁড়িয়ে থাকলো সুজানা। আবি বুকে হাত ভাঁজ করে দাঁড়ালো, হেসে বলল, আজকের দিনটা ভালোই যাচ্ছে। সুজানা আমতা আমতা করে কিছু বলার আগে আবিকের পিছন থেকে একটা ছোট্ট পুতুলের মতো বাচ্চা মেয়ে উকি দিল। সুজানাকে আগাগোড়া দেখে বলল, আসসালামু আলাইকুম টিচার। সুজানা নির্বাক তাকিয়ে বলল। মেয়েটার 2 গাল হাত রাখল। ওয়াও, টিচারকে আমার খুব পছন্দ হয়েছে। অভি, তোমার কি টিচার পছন্দ হয়েছে? অভিকে ইশারায় থেমে গেল অনা। ঠোঁটের উপর আঙুল রেখে থেমে গেল। সূচনা বড় বড় চোখে তাকালো। ওরে বাপরে, এগুলো কি? কাদের পড়াতে এসেছে সে? কি পাকা পাকা কথা বলে। অভিক দরজার সামনে থেকে সরে পড়ল। সুজানাকে ভিতরে ঢোকার জন্য বলতে সুজানা পা বাড়ালো। অভিক তারপর বেরিয়ে পড়ল। অনাকে বলল, ভালো করে পড়ো আমি। ঠিক আছে, টাটা। ওকে মাইসান, তুমি আমার জন্য চকলেট নিয়ে আসবে, কেমন? আবিক মাথা নাড়ালো। ঠিক আছে মাদার মিস সুজানা, ওদের ভালো করে পড়াবেন। পড়া ভালো হলে
আরও একজন আপনার কাছে পড়তে আগ্রহী। সুজানা ভিতরে ভিতরে বিড়বিড় করলো, কাল থেকে আসব নাকি আমি? অনা ভীরু কুচকে একবার অভিকে আরেকবার সুজনার দিকে তাকালো, আঙ্গুল দিয়ে অভিককে নিচু হতে বলল। অভিক মাথা নিচু করে কান রাখলো অনার মুখের সামনে। অনা কানের কাছে মুখ দিয়ে ফিসফিস করে বলল, অভি তুমি টিচারের কাছে পড়তে চাও? অভিক ফিসফিস করে বলল, যদি তোমার টিচার রাজি হয়। অনা মুখে হাত দিয়ে খিলখিল করে হাসল। সুজানা আর চোখে চাচা ভাতিজি ফিসফিসানি চেয়ে রইল। কাল থেকে সে আসবে না মানে আসবে না।